প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। তখন সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর দেখা পাওয়া, সন্ন্যাসীর কমণ্ডলু পাওয়া, সন্ন্যাসীর মতো জীবনযাপন করা, সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। উত্তর হবে ঘ নম্বর অপশান, সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। নকুল পুলিশ সেজে হরিদা ঘুষ নিয়েছিল 8 আনা, 6 আনা, 10 আনা, 14 আনা। উত্তর হবে ক নম্বর অপশান 8 আনা। ইন্দ্রজিতের স্ত্রীর নাম ইন্দিরা, সরমা, নিকষা, প্রমীলা। উত্তর হবে ঘ নম্বর অপশান প্রমীলা। মিথ্যেবাদী কোথাকার? বক্তা রামদাস, গিরিশ মহাপাত্র, নিমাই বাবু, জগদীশ বাবু। উত্তর হবে জগদীশ বাবু। প্রলোল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হল অগ্নিবাণী, ফণিমনসা, বিষের বাসি, দোলন চাপা। উত্তর হবে অগ্নিবাণী। সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন পুলিশ, কেরানি, শিক্ষক, ডাক্তার। উত্তর হবে ঘ নম্বর অপশান ডাক্তার। কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে পূর্বপদের অর্থের, পরপদের অর্থের, উভয় পদের অর্থের, বিভিন্ন অর্থ, সমস্ত পদের অর্থের। উত্তর হবে পরপদের অর্থের। উপনগরী সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে, পশ্চাৎ অর্থে, সামগ্রী অর্থে, বিদা অর্থে। উত্তর হবে সাদৃশ্য অর্থে। 2 থেকে রয়েছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 5টি। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ে ধুলো পেলেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেন। সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেন। জগদীশবাবু হরিদাকে প্রণাম হিসাবে কি দিতে চেয়েছিলেন? জগদীশবাবু হরিদাকে প্রণাম হিসাবে 101 টাকা দিতে চেয়েছিলেন। বিদায় এবে দেহ বিধুমুখী কে কার কাছে বিদায় চেয়েছেন? রাবণপুত্র ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। আসছে নবীন, নবীনের আগমনের হেতু কি? নবীন এর আগমনের কারণ হলো জীবনহারা অসুন্দরের বিনাশ সাধন। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কবি পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়েছিল? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হয়েছিল। ওলকবি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কপি ওলের ন্যায় উপমিত কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস কাকে বলে? যদি উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় তবে তাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন কথামৃত, কথার রূপ অমৃত। তিনি দেখা যাচ্ছে কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? সেই দুর্লভ জিনিসকে কিভাবে পেয়েছিলেন? বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকেই দুর্লভ জিনিস বলা হয়েছে। সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া যায় না, অর্থাৎ বিশেষ ব্যক্তি ছাড়া তিনি কাউকেই তার পা স্পর্শ করতে দেন না। জগদীশবাবু খুব কৌশলে তার পায়ের ধুলো পেয়েছিলেন। তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী পা এগিয়ে নতুন খড়ম পরার ফাঁকে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। এককাল সমরে নাহি চাহে প্রণাম মম পাঠাইতে তোমা বারংবার। বক্তা কেন ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে চান না? ইতিপূর্বে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে 2বার পরাজিত করেছে, অথচ মৃত রামচন্দ্র পুনরায় বেঁচে উঠে বীরবাহুকে হত্যা করেছেন এবং সাগর সেতু বেঁধে রামের সৈন্যরা লঙ্কা আক্রমণ করেছে। স্বয়ং বিধাতা রাবণের বিপক্ষে রয়েছেন, না হলে সাগরের জলে কখনো শিলা ভাসে না। হতভাগ্য রাবণ তাই আশায় যুদ্ধকে কাল সমর বলেছেন। তার একমাত্র জীবিত পুত্র ইন্দ্রজিৎ, তিনি রাক্ষসকুলের ভরসা। সেই ইন্দ্রজিৎ নিহত হলে কনক লঙ্কা একেবারেই শূন্য হয়ে যাবে। তাই পিতা রাবণ জীবিত ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে চান না। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, চিরসুন্দরকে ভেঙে আবার গড়তে জানে। কথাংশ লিখবে শিব একধারে রক্ষক ও সংহারক, সংহারক রূপে তিনি ভয়ঙ্কর, নৃত্য পাগল।
যা কিছু জরাজীর্ণ পুরাতন স্থবির সব তিনি ধ্বংস করেন। তারপর নতুন সৃষ্টিতে মেতে ওঠেন। পুরাতনকে ভেঙে নতুনকে আহ্বান করাই হলো তার কাজ। ভাঙার গড়ায় তিনি নিত্য খেলা বা ভাঙার গড়ায় তার নিত্য খেলা। এই ভাঙা গড়ার খেলাতেই জগতের যাবতীয় সুখ দুঃখ পরিচালিত হয়। ভাঙার কাজে তিনি অসুন্দরকে ধ্বংস করেন, আর গড়ার কাজে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করেন। চারিদিকে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্ন উত্তর প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনি বিরাগী। বক্তাকে তার এরূপ জিজ্ঞাসার কারণ কি? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হলো ভবতোষ। ভবতোষ ও তার বন্ধুরা জানে হরিদা মাঝে মাঝে বহুরূপী সাজেন। জগদীশবাবুর বাড়িতে হরিদা একটা জবর খেলা দেখাবেন তাও তারা আগে থেকেই জানত, কিন্তু বিরাগী হরিদাকে তারা চিনতেই পারেনি। খুব অদ্ভুত সাজ এবং অভিনয় ছিল হরিদার। একেবারে আদুর্গা, তার ওপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুরে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা। সেই ঝোলার মধ্যে গীতা। গীতা বের করে তিনি কিছু একটা দেখছেন আর নিজের মনেই হাসছেন। ভবতোষও তার বন্ধুদের মনে হলো বিরাগী এ জগতের সীমার ওপর থেকে হেঁটে চলে এসেছেন। তার দৃষ্টি শান্ত ও উজ্জ্বল। এই দৃষ্টি যেন এক প্রকৃত সংসারত্যাগী সন্ন্যাসের দৃষ্টি। আসলে হরিদা শুধু পোশাকের বাস্তবতায় নয়, আত্মিক উপলব্ধিকেও একজন সত্যিকারের বিরাগী হয়ে উঠেছিলেন। তাই ভবতোষ তাকে চিনতে পারেননি। কিন্তু হরিদার বাড়িতে সাজের চিহ্ন দেখে আশ্চর্য হয়েই ভবতোষ তাকে এরূপ প্রশ্ন করেছেন। পরমেশ্ব পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়, তাকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়। সব্যসাচী মল্লিক পরাধীন দেশের রাজবিদ্রোহী স্বাধীনতা সংগ্রামী। দেশের মুক্তির জন্য তিনি সব কিছু ত্যাগ করে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। অনেকগুলো ভাষাও তিনি পারদর্শী। প্যারাচেঞ্জ করে লিখবে। নিজের পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নিজের নাম বলেন গিরিশ মহাপাত্র। তার পোশাকও ছিল অদ্ভুত। তেলের খনিতেই কাজ করতেন বলে জানান তিনি। বর্মা থেকে তিনিও রেঙ্গুনে এসেছিলেন। তার ট্রাঙ্ক থেকে একটা টাকা, লোহার কম্পাস, মাপ করার জন্য কাঠের ফুটবল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই আর একটা গাঁজার কলকে বার হয়। পুলিশের কর্তা নিমাইবাবু তাকে জিজ্ঞাসা করেন তিনি গাঁজা খান কি না। তার উত্তরে গিরিশ মহাপাত্র বলেন গাঁজার কলকেটা তিনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন, কারো যদি কাজে লাগে তিনি দিয়ে দেন, আর কেউ গাঁজা তৈরি করে দিতে বললে তিনি করে দেন। তার নিজের গাঁজা না খাওয়ার কথা কেউ প্রায় বিশ্বাস করেনি, কিন্তু গিরিশ মহাপাত্রের কথাবার্তা শুনে, তার সাজ পোশাক আচার ব্যবহার দেখে সকলে নিশ্চিত হয় যে এই গিরিশ মহাপাত্র কখনোই সব্যসাচী মল্লিক হতে পারে না। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে খানিকক্ষণ পুলিশ স্টেশনে তার সঙ্গে তামাশা করে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়। নূতনের কেতন উড়িয়ে কালবৈশাখী ঝড়ের আবির্ভাবের তাৎপর্য বিশ্লেষণ করো। কাজী নজরুল ইসলাম ছিলেন যাবতীয় অসুন্দর এবং অমঙ্গলের বিরুদ্ধে মূর্তিমান বিদ্রোহ। সমসাময়িক বাংলা তথা ভারতে নেমে এসেছিল অবক্ষয়ের অন্ধকার। পরাজিত হয়েছিল সত্য, সুন্দর এবং সামাজিক মঙ্গলের ইতিবাচক কর্মপ্রয়াস। চারিদিকে অসুন্দরের দাপাদাপি কবি মনকে ব্যথিত করেছিল। একদিকে ব্রিটিশ শাসন, অন্যদিকে সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ। এই দুয়ের টানাপোড়েনে শুভবুদ্ধির বিবেক হয়েছিল দিশেহারা। এই সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনে কবি অলৌকিক কোনো শক্তির আবির্ভাব কামনা করেছেন। এই আশাবাদের সূত্রে ধ্বংসরূপী মহাকাল শিব কবির অভিপ্রেত অতিথি হয়ে উঠেছেন। তার আগমন বার্তা কবিকে উল্লাসিত করেছে। তিনি জানেন শিব হলেন ধ্বংসরূপী রক্ষক। তিনি ভেঙে করেন, আবার গড়ে ভাঙেন। ভাঙাগড়াই তার একমাত্র খেলা। ধ্বংসরূপী শিব প্রলয়ঙ্কর। জড় জীর্ণ প্রাণ ধ্বংস করতে তিনি ভয়ঙ্কর মূর্তিতে আসেন। কালবৈশাখী ঝড় যেমন আপাত দৃষ্টিতে বিধ্বংসী, কিন্তু তার পশ্চাতে থাকে নবসৃষ্টির আশ্বাস, তেমনি শিবও একধারে ধ্বংসরূপী সৃষ্টিকর্তা। তার আগমনে নতুনের কেতন ওড়ার ঘটনা পুরাতন জীর্ণ ধ্বংস করে নবসৃষ্টির সূচনা করে।
5 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 4। তাই তো আজও তার বুকের রক্তে তৃষা। কার বুকে কেন রক্তে তৃষা বলে বক্তা মনে করেছেন, এই উক্তির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও। সচিন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাটকে বাংলার নবাব সিরাজ এই উক্তিটি করেছেন। একসময় হয়তো লাখে লাখে পলাশ ফুল ফুটে প্রান্তটি রাঙা হয়ে থাকতো, সেই কারণে স্থানটির নাম হয় পলাশী। রক্তবর্ণের পলাশ ফুলে ভরা পলাশী যেন আজ যুদ্ধ রক্তক্ষয়ে তৃষ্ণায় হবে, একটু প্রিন্টিং মিস্টেক আছে, তৃষ্ণার্ত। ঘরে বাইরে ষড়যন্ত্রের শিকার সিরাজউদ্দৌলা। প্রথম সেনাপতি মীর জাফরের নেতৃত্বে সেই ষড়যন্ত্রের জাল ক্রমাগত বিস্তৃত হয়েছে। অন্যদিকে সিরাজের নিজের মাসি ঘসেটি বেগম প্রতিহিংসা পরায়ণ হয়ে সিরাজের পতনের জন্য হীন কর্মে লিপ্ত। বিচক্ষণ সিরাজ বুঝতে পেরেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের এই খেলা সহজে শেষ হবে না। এর ফলস্বরূপ ইংরেজ কোম্পানি আরও মারিয়া হয়ে উঠবে সিরাজকে ক্ষমতাচ্যুত করতে। পলাশীর যুদ্ধে জয়লাভের কোনো আশা তিনি দেখতে পাচ্ছেন না। পলাশ ফুলে লাল হয়ে থাকা পলাশী যেন রক্তের তৃষ্ণায় আকুল হয়ে আছে। উক্তিটি সিরাজের বেদনা দীর্ণ হৃদয়ের হাহাকার ছাড়া আর কিছুই নয়। পরের প্রশ্ন, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কে কার সম্পর্কে এই মন্তব্য করেছে, তার সম্পর্কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? ভালো করে উত্তরটা দেখে নাও। পরে রয়েছে 6 দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নোত্তর প্রশ্নের মান 5। গাছে অনেক দূরে উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। গাছে উঠে যাওয়ায় বলতে বক্তা কি বুঝিয়েছেন? এখানে মই কেড়ে নেওয়ার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে কেন? উত্তর দেখে নাও। এবছরের জন্য এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবছরের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করে দেবো, কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে কার উক্তি? এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? দেখে নাও। সেখানে রয়েছে প্রতিবেদন রচনা করো, যে কোনো একটি প্রশ্নের মান 5। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এই বিষয়ে সংবাদপত্রের জন্য কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। দেখে নাও। পর রয়েছে বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করো। দেখে নাও প্রতিবেদনটা। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। মাত্র নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে যাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।